আসসালামু আলাইকুম। 42তম পরিচ্ছেদ বিপরীত শব্দ নিয়ে আমাদের আলোচনা। এবং বিপরীত শব্দের ক্ষেত্রে আমরা জানি যে বিপরীত শব্দ বাংলা ভাষার যে শব্দ ভান্ডার রয়েছে তাকে অনেক সমৃদ্ধ করেছে। বিপরীত শব্দ খুবই সহজ, আবার এক অর্থে খুবই কঠিন, কারণ এখানে বেশ কিছু দিক রয়েছে যেগুলোর উপর ভিত্তি করে কিন্তু বিপরীত শব্দগুলোকে চেনা যায়। আবার এখানে উপসর্গের একটা বিরাট এখানে প্রভাব রয়েছে বিপরীত শব্দ গঠনে, অর্থাৎ যে অর্থটা আমরা পেয়ে থাকি একটা শব্দের, তার সাথে যখন উপসর্গ, বিভিন্ন রকম উপসর্গ যোগ করে ভিন্ন অর্থ দাঁড় করানো হয়, তখন সেটি বিপরীত শব্দের ক্ষেত্রে আমরা যে পার্থক্য, অর্থের তারতম্য সেটি লক্ষ্য করি। উপসর্গগুলো কিরকম বিপরীত শব্দে ব্যবহৃত হয়, যেমন দেখা যাচ্ছে যে শব্দের পূর্বে অ, তারপরে হচ্ছে অন, এগুলো যথাক্রমে আলোচনায় আসবে। অ, অন, অব, অবি, অব, অবি, দূর, তারপর না, নির, তারপর দেখা যাচ্ছে যে অপ প্রভৃতি যে উপসর্গ, সেগুলো ব্যবহৃত হয়ে বিপরীত শব্দ গঠন করে। কিরকম, যে উপসর্গ কিভাবে বসে, ধরুন যে সংস্কৃতি একটা শব্দ, সংস্কৃতি, তাই তো? এই সংস্কৃতির সামনে যখন আমরা একটি উপসর্গ বসাই, যে অপসংস্কৃতি, তাহলে তখন কিন্তু তার অর্থ পাল্টে যায়। তাহলে উপসর্গের কাজ হচ্ছে অর্থের পরিবর্তন, সম্প্রসারণ, অর্থ সংকোচন, এরকম কাজ করা। ফলে বিপরীত শব্দের ক্ষেত্রেও, অর্থাৎ বিপরীত শব্দ গঠনের ক্ষেত্রেও উপসর্গের একটা বিরাট ভূমিকা থাকে। এটা একটা দিক। আরেকটা দিক হচ্ছে যে কিছু কিছু যে গঠনগত আলাদা যেগুলো শব্দ রয়েছে, যেগুলো বিপরীত শব্দ আলাদাভাবে গঠিত হচ্ছে। গঠনগত গঠনগত আলাদা শব্দেও বিপরীত শব্দ গঠিত হয়। তাহলে বিপরীত শব্দ আমরা যে প্রয়োগগুলো করি সেগুলো ক্ষেত্রে কিছু একদম সহজ, কিছু আবার দেখাচ্ছে বুঝতে আমাদের অসুবিধা হয়, সেগুলো স্ট্রাকচার বা গঠনগত জায়গা থেকে। তাহলে ওই শব্দগুলো আমরা আগে পড়ব। কোন শব্দগুলো যেটি আপনি সহজে কিন্তু এখানে উপসর্গ প্রয়োগ করে বিপরীত ধর্মী অর্থ প্রকাশ করতে পারবেন না, সেটি গঠনটাই আলাদা, সেগুলো আগে খেয়াল করতে হবে। ফলে যেমন ধরেন যে ধনী, ধনী, গরিব, তাই না? তো ধনী, গরিব, দেখুন এখানে কিন্তু পুরোটাই গঠনটা কিন্তু ধ্বনিগত যে বিশ্লেষণ সেটি কিন্তু একেবারে আলাদা। ঠিক এরকম এটা সহজ, এটা ছোটবেলা থেকে আমরা জানি, যে কারণে সহজ মনে হয়। কিন্তু যেগুলো জানি না সেরকম ক্ষেত্রেও থাকতে পারে, যেমন আদি অন্ত, তারপর আদি অন্ত, আরো রয়েছে যে নিন্দা প্রশংসা, নিন্দা প্রশংসা, এরকম রয়েছে। আরো রয়েছে, আরো আমরা যখন পুরো অধ্যায়টা আলোচনা করব, সেই আরো বিষয়গুলো অন্যান্যগুলো আমরা এই ক্যাটাগরিতে দেখানোর চেষ্টা করব। আর এরপর আমরা যদি বলি যে এই যে অগ্র, দেখুন অগ্র এটিও কিন্তু এই যে এই ক্যাটাগরিতে পড়েছে, অর্থাৎ যে এই যে নিন্দা, যে এই যে প্রশংসা, তার মানে গঠনগত আলাদা ক্যাটাগরিতে এখানে এটি পড়েছে। ফলে দুটো দিকে আমাদের খেয়াল করতে হবে, একটা হচ্ছে উপসর্গজাত, উপসর্গ দিয়ে আমরা পরিবর্তনটা করতে পারবো, আর একটি হচ্ছে গঠনগত আলাদা শব্দ, তার মানে এরকম বিষয়টাও রয়েছে। আমরা খেয়াল করব যে এখন কিছু গুরুত্বপূর্ণ বিপরীত শব্দ নিয়ে আমরা আলোচনা করব। কিরকম, ধরেন যে অগ্র, অগ্রজ, তাহলে অগ্র, অগ্র মানে কি? অগ্র হচ্ছে সামনে। আর পশ্চাৎ, এটি বিপরীত শব্দ কি? পশ্চাৎ, পশ্চাৎ মানে পেছনে। তার মানে অগ্র যখন বলছি তখন সামনে বোঝাচ্ছে, আর পশ্চাৎ মানে পেছনে বোঝাচ্ছে। যেমন বাড়ির, গৃহের অগ্রভাগে, গৃহের
অগ্রভাগে তিনি দাঁড়াইয়াছিলেন। তাহলে গৃহের অগ্রভাগে তিনি দাঁড়াইয়াছিলেন বা পশ্চাতে, এটাও বলতে পারি, পশ্চাতে তিনি দাঁড়াইয়াছিলেন। ঠিক এরকম ভাবে দেখুন যে অতিবৃষ্টি, বৃষ্টি শব্দের পূর্বে অনা বসলে কি হচ্ছে? অনাবৃষ্টি। মানে অনাবৃষ্টি বলতে বোঝাচ্ছে যে বৃষ্টি নেই এমন, মানে খুব অল্প বৃষ্টি। তাহলে যখন আমরা বলছি যে অতিবৃষ্টি, অতিবৃষ্টি মানে অতিরিক্ত বৃষ্টি, তাহলে এটার বিপরীত শব্দ হচ্ছে অনাবৃষ্টি। অনা মানে স্বল্প বা কম। তাহলে স্বল্প বা কম অর্থে এখানে অনাবৃষ্টি ব্যবহার হয়েছে। তাহলে অতিবৃষ্টি যখন আমরা বলছি তখন সেটি বোঝাচ্ছে যে অনেক বেশি বৃষ্টি, অতি মানে অনেক বেশি পরিমাণ, অনেক বেশি পরিমাণ। আর স্বল্প বলতে বোঝাচ্ছে অনাবৃষ্টিতে আমরা বুঝছি যে অল্প পরিমাণ। কিছু গুরুত্বপূর্ণ এখানে বিপরীত শব্দ, যেমন অনুরাগ, বিরাগ। ধরুন তিনি আমার প্রতি বিরাগ ভাজন হয়েছেন, অর্থাৎ বিরাগ ভাজন হওয়া কি? বিরাগ মানে মনক্ষুণ্ণ হওয়া। তাহলে বিরাগ ভাজন, তিনি আমার প্রতি বিরাগ ভাজন হয়েছেন। তাহলে এটি হচ্ছে কারোর প্রতি দেখা যাচ্ছে যে তার মন খারাপ হওয়া বা অভিমান করা। আর অনুরাগ কি? তাহলে বিরাগ এর অনুরাগ, এটি যদি হয় দেখা যাচ্ছে বিরাগ ভাজন মানে কষ্ট পেয়েছেন, তার দ্বারা তার প্রতি অভিমান করেছেন। আর এটা হচ্ছে আকর্ষণ বা আকৃষ্ট, ঠিক এরকম। তারপর অপ্রতিভ, সপ্রতিভ, হ্যাঁ, অন্তরঙ্গ, বহিরঙ্গ। তাহলে আমরা একটা বৃত্ত আঁকি, অন্তরঙ্গ, তাই না? অন্তরঙ্গ, বহিরঙ্গ। তাহলে ধরুন যে তিনি আমার অন্তরঙ্গ বন্ধু হন, মানে কি? একটা বন্ডিংস থাকবে, এখানে একটা বন্ডিংস আছে। তাহলে এই বন্ডিংস এর মধ্যে তারা কি, এই যে দুইজন বন্ধু থাকছে তাদের একটা বন্ডিংস থাকবে। তো এটা আমি ইনসাইড বুঝাচ্ছি যে একটা দুইজন মানুষের মধ্যে যখন হৃদ্যতার বন্ধন থাকে তখন বলে যে অন্তরঙ্গ বন্ধু হন। অন্তরঙ্গ হচ্ছে ভেতরের দিক, আর বহিরঙ্গ হচ্ছে বাইরের দিক। তারপর দেখুন তিনি চাকরি থেকে ইস্তফা দিয়েছেন। একটা বাক্য লিখি, তিনি চাকরি থেকে ইস্তফা দিয়েছেন। তাহলে ইস্তফা কি? মানে চাকরি ছেড়ে দিয়েছেন, বা এটাকে বলতে পারেন পদত্যাগ করেছেন, বা চাকরি থেকে বিমুক্তি নিয়েছেন। এটাকে আরো বলা যেতে পারে বিমুক্তি, অর্থাৎ তিনি চাকরি ছেড়ে দিয়েছেন। তাহলে এটার বিপরীত শব্দ কি হচ্ছে? যোগদান। তিনি চাকরিতে যোগদান করেছেন। এভাবে আমরা দেখতে পারি। তারপর উৎকর্ষ, অপকর্ষ। উৎকর্ষ বিষয়টা কি? যে উৎকর্ষ মানে ধরুন যে চাকরিতে উৎকর্ষ, এটা যদি আপনার ক্যারিয়ার হয় তাহলে এরকম গিয়ে একটা পর্যায়ে গিয়ে আপনি টপে উঠলেন। তাহলে উৎকর্ষ কি? যে দেখা যাচ্ছে উন্নতি, তাই না? এটা হচ্ছে উৎকর্ষ। আর এখানে যদি আরো মাইনাস, ঋণাত্মক দিকে চলে যান, এটা জিরো, এটা প্লাস, এটা মাইনাস হয়, তাহলে এটা হবে অপকর্ষ। উৎকর্ষ, অপকর্ষ। এরপর আমরা পাচ্ছি আচার, অনাচার। আচার, অনাচার। তাহলে আচার মূল্যবোধ সম্পন্ন আচরণ, এটা কিন্তু খাওয়ার আচার নয়। অনাচার
অনাচার এই শব্দটা গঠিত হয়েছে কিভাবে? অন যোগ আচার, অন যোগ আচার। তাহলে এখানে আপনি কি পাচ্ছেন? এখানে আপনি উপসর্গ পাচ্ছেন, এবং এই যে অন এর সাথে কি রয়েছে? স্বরে অ রয়েছে, আর এখানে স্বরে আ রয়েছে, এবং এই দুটো মিলে সন্ধি হয়ে স্বরে আ হয়েছে। এই স্বরে আ কার হিসেবে কার সাথে বসবে? প্রথম শব্দের শেষ ধ্বনি অর্থাৎ নয়ের সাথে বসবে। ফলে অ এর সাথে ন এর সাথে আকার হিসেবে বসবে। আকার হিসেবে বসবে কারণ কি? যে এ নিজে কিন্তু এখানে স্বর যখন ব্যঞ্জনের সাথে বসবে তখন সে কার হয়ে যায়, অর্থাৎ সংক্ষিপ্ত হয়ে যায়। তাহলে অনাচার। তাহলে অনাচার মানে মানুষ বলে যে এরকম যে অনাচারে, দেশটা অনাচারে ভরে গেছে, অর্থাৎ যে আচরণটা যৌক্তিক নয়, যে আচরণটা সঠিক নয়, যে আচরণটা মানে আইনসম্মত নয়, যে আচরণটা ন্যায়সঙ্গত নয়, সেটাই হচ্ছে অনাচার। মানে বিভিন্ন রকম সমস্যা, সংকট, আইনের শাসন যেখানে প্রয়োগ হচ্ছে না, মানে অন্যায়, অবিচার, সেটা হচ্ছে অনাচার। তাহলে আমরা এইভাবে কিন্তু চিন্তা করতে পারি। তারপর অপ্রতিভ। অপ্রতিভের বিপরীত শব্দ হচ্ছে সপ্রতিভ। খুব গুরুত্বপূর্ণ একটি বিপরীত শব্দ হচ্ছে উপশম। উপশম, উপশম, উপশম এর বিপরীত শব্দ হচ্ছে বৃদ্ধি। তাহলে শব্দ এখানে লিখব প্রদত্ত শব্দ বিপরীত শব্দ, প্রদত্ত শব্দ বিপরীত শব্দ। তো এই পাশে আমরা লিখব উপশম, উপশম, আর এটা হচ্ছে বৃদ্ধি। ধরুন যে কোনো একটা জায়গায়, যেমন ঢাকা শহরে ডেঙ্গু অনেক বেড়ে গিয়েছে, তাহলে ডেঙ্গুর উপশম হয়েছে কখন বলা যাবে? যখন সেটি কমে এসেছে। তাহলে কমে আসা অর্থাৎ ধরুন যে এই যে এটা বেড়ে গেছে আবার এটা কমে গেছে, তাহলে উপশম হচ্ছে ঋণাত্মক দিকে আসা অর্থাৎ কমতির দিকে। এটা হচ্ছে কমতির দিকে হচ্ছে উপশম, উপশম। আর এটা হচ্ছে বৃদ্ধি, এটা হচ্ছে উপশম, আর এটা কি? বৃদ্ধি, অর্থাৎ টপের দিকে যাবে, উপরের দিকে যাবে, সেটা হচ্ছে বৃদ্ধি। এটা বৃদ্ধি, আর এটা হচ্ছে উপশম। উপশম হচ্ছে হ্রাস বা কমতি। তারপর আমরা আরো দেখতে পারি যে খাতক, এটা খুবই ইম্পর্টেন্ট। খাতক, মহাজন। মহাজন এটি আসলে ব্যাস বাক্য হচ্ছে মহৎ যে জন, কিন্তু এটি অর্থ পরিবর্তন হয়ে মহাজন বলতে বোঝায় যে যিনি ব্যবসার ধরেন মালিক। ধরেন একজন লোক চালের ব্যবসা করেন, তো তিনি 5,000 বস্তা চাল নিয়ে এসেছেন, তার ওখানে 5 জন 10 জন শ্রমিক আছেন, এবং তারা গোমস্তার কাজ করেন, অর্থাৎ চাল ট্রাকে তুলে দেন, আবার সেখান থেকে নিয়ে এসে গোডাউনে রাখেন। তো তারা বলে, মহাজন আজকে আমাদের বিলটা দিয়ে দেন, আমাদের সন্ধ্যা হয়ে গিয়েছে, চলে যেতে হবে। তার মানে মহাজন বলতে এখানে ওই ব্যবসায়িক যে মালিকানা তাকে বোঝাচ্ছে। আর তার বিপরীত শব্দ হচ্ছে খাতক, ফলে এটি অনেক সময় অপরিচিত থেকে এটি বেশি আসে। তারপর গুড়ো তত্ত্ব কথা। গুড়ো, গুড়ো কথা। তাহলে গুড়ো কথা যদি বলি, এটা হচ্ছে গভীর, গুড়ো বা গভীর কথা। তো গুড়ো তত্ত্ব কথা যদি বলি, তাহলে গুড়ো তত্ত্বের যে গুড়ো গভীর কথা, সেটি হচ্ছে গুড়ো। আর হচ্ছে মানে অপ্রকাশিত, গভীর, যেটা কিছু যা কিছু গভীর সেটাই তো অপ্রকাশিত, অপ্রকাশিত। তারপর আরেকটা বিষয় হচ্ছে গুড়ো যদি অপ্রকাশিত, আর এটি তাহলে প্রকাশিত মানে কি? ব্যক্ত। তাহলে ব্যক্ত হচ্ছে প্রকাশিত, অর্থাৎ তিনি যে কথাটি প্রকাশ করেছেন সেটি হচ্ছে ব্যক্ত। এরপর আসেন যে জড়। গৃহী, আরেকটি আছে গৃহী। গৃহী
সন্ন্যাসী, সন্ন্যাসী। দেখুন এটি কিন্তু এই যে গঠনগত পার্থক্যের জায়গা থেকে তৈরি হয়েছে। তাহলে গৃহী যিনি গৃহে থাকছেন আর সন্ন্যাসী যিনি গৃহের বাইরে চলে গেছেন বা কোনো একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে সে ধ্যান করছেন, সন্ন্যাস গ্রহণ করেছেন, সন্ন্যাস ব্রত ধারণ করছেন, তিনি হচ্ছেন সন্ন্যাসী। তাহলে গৃহী গৃহে অবস্থান করে, সন্ন্যাসী গৃহে অবস্থান করেন না। এরপর আমরা পাচ্ছি যে জড় আর চেতন, জড় আর চেতন এটি পার্থক্য। তাহলে জড় হচ্ছে, ধরুন যে একটা বাক্য লিখি আমি, জ্ঞান যেখানে, জ্ঞান যেখানে সীমাবদ্ধ, সীমাবদ্ধ, বুদ্ধি যেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব, মুক্তি সেখানে অসম্ভব। তাহলে এটি হচ্ছে শিখা পত্রিকার একটি স্লোগান। এটি হচ্ছে 1926 সালে প্রকাশিত হয়। শিখা পত্রিকার যে প্রকাশিত হতো, এটার হেডলাইন উপরে এটা শিরোনাম থাকতো। তাহলে জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি যেখানে আড়ষ্ট। এই আড়ষ্ট মানে কি? আড়ষ্ট মানে হচ্ছে জড় বুদ্ধি, জড়। তাহলে যে বুদ্ধি খুলে নাই, একবারে কম্প্যাক্ট হয়ে আছে, মানে জড়, যার ব্রেনটা ইউজ হয় না, খাটায় না, চিন্তা করে না। তাহলে এরকম জড় বুদ্ধি সম্পন্ন মানুষ কিন্তু আমাদের চারপাশে অনেক রয়েছে, যাকে আপনি এরকম 5,000 টাকা দিয়ে বলবেন যে ওই অন্যায় কাজটা করে আসো, সে করে আসবে। সে বিবেক দিয়ে চিন্তা করছে না। অর্থাৎ যে বুদ্ধিটা খোলেনি, যে বুদ্ধিটা পরিপক্ক হয়নি, যে বুদ্ধিটা আসলে যুক্তির বিচারে কাজ করে না, সেটি হচ্ছে জড় বুদ্ধি। তাহলে জড় এখানে বোঝাচ্ছে যে অচেতন, আর এ করতে হচ্ছে অচেতন। জড় মানে হচ্ছে অচেতন, যার চেতনা নাই। চেতনা নাই মানে কি? জ্ঞানহীন। জ্ঞানহীন মানে কি? যে যুক্তি দিয়ে বিচার করে না। আর চেতন মানে খুব সচেতন, অর্থাৎ যে সজাগ, সজাগ দৃষ্টি যার থাকে, সজাগ। তার মানে কি? সচেতন, সজাগ, এভাবে আমরা বলতে পারি। এরপর আমরা দেখব যে আর কি কি রয়েছে, যে জোয়ার ভাটা। তো জোয়ার ভাটা এটা আমরা অনেক শুনি, জোয়ার আর হচ্ছে ভাটা। যারা সমুদ্র সৈকত দেখেছেন দেখবেন যে জল যে এরকম উপচে আসে, তো 6 ঘন্টা পর পর, প্রায় 6 ঘন্টা, কিছু প্লাস মাইনাস টাইম আছে, তারপর পর কিন্তু সাগরে জোয়ার আসে। জোয়ার আসলে কি হয়, যে জলটা একটু বেশি স্ফীত হয়ে আসে, জলোচ্ছ্বাসটা একটু বেশি থাকে, ঢেউটা একটু বেশি থাকে। ফলে জোয়ারে পানি কি সামনে এসে প্লাবিত করে, আর পেছন ভাটার সময় কি পানি পেছন দিকে চলে যায়। ফলে জোয়ার শব্দটি বিপরীত শব্দ হচ্ছে ভাটা। এরপর দেখুন যে এখানে তিরস্কার, তিরস্কার আর পুরস্কার। যে বস তাকে তিরস্কার করলেন, তিরস্কার মানে ভর্ৎসনা, তিরস্কার। আর পুরস্কার হচ্ছে এর বিপরীত। তাহলে পুরস্কার কেন হচ্ছে, যে তিরস্কার যখন বলছি, যে তিরস্কার দিয়ে বোঝায় তাকে ভর্ৎসনা করলেন, মানে তার নিন্দা করলেন বা কাজটি হয়নি, তাকে মানে বকা দিলেন, এরকম হয়। তো পুরস্কার হচ্ছে যে ভালো কাজের জন্য কি তাকে সমীহ করা হচ্ছে, স্বীকৃতি দেওয়া হচ্ছে, সেটি হচ্ছে পুরস্কার। তারপরে হচ্ছে দুর্মতি, দুর্মতি আর সুমতি। সু মানে ভালো, সুমতি। তো অনেক সময় মুরব্বীরা বলে অবশেষে তোর সুমতি হলো। এই যে সু মানে কি? ভালো। তাহলে সুমতি ভালো, আর দুর্মতি হচ্ছে যার মতি গতি ভালো না, খারাপ। অনেক সময় দেখা যাচ্ছে যে আপনি একটা মিটিং করছেন, একটা লোক বারবার এদিক দিয়ে এসে পাশে ঘুরছে বা ফলো করছে, তখন আরেকজন বলছে যে স্যার ওই লোকটার কিন্তু মতিগতি ভালো লাগতেছে না, দুর্মতি, অর্থাৎ যার খারাপ উদ্দেশ্য রয়েছে। তাহলে কি বোঝাচ্ছে, যে যার মতি ঠিক নাই, উদ্দেশ্য খারাপ বা বাজে উদ্দেশ্য, খারাপ বা বাজে উদ্দেশ্য যার থাকে, সেটা হচ্ছে দুর্মতি। আর সুমতি কি? যার ভালো মানে জ্ঞান চিন্তা তার প্রকাশ থাকে, সেটি হচ্ছে সুমতি। আরেকটি এখানে বিষয় নিয়ে আসব, সেটি হচ্ছে ধৃষ্ট, ধৃষ্ট, ধৃষ্ট। আর হচ্ছে নম্র। দেখুন
দৃষ্ট শব্দের সাথে যখন আপনি তা বসাবেন তখন সেটি বিশেষ্য, বিশেষ্য বা নাউন, তাই তো? যে তখন বলে যে তোমার ধৃষ্টতা, তোমার ধৃষ্টতা, ধৃষ্টতা অনেক বেড়ে গেছে। তাহলে ধৃষ্টতা মানে দেখুন যে এখানে বেয়াদবি, তাই না? তোমার ধৃষ্টতা অনেক বেড়ে গেছে। কিন্তু এখানে দেখুন যদি আপনি নাউন ইউজ করেন, এখানে কিন্তু আপনাকে নাউন ইউজ করতে হবে। তার মানে বিপরীত শব্দ যে পদে থাকে, অর্থাৎ বিশেষ্য থাকলে যে পরের যেটাকে আপনি চেঞ্জ করে বিপরীত শব্দ করবেন সেটিও কিন্তু আপনাকে সেই পদেই করতে হবে। তাহলে এখানে ধৃষ্ট, দেখুন তার ধৃষ্ট আচরণ, তাই না? ধৃষ্ট আচরণ, তাহলে এটি অ্যাডজেক্টিভ বা বিশেষণ হিসেবে কাজ করছে। তাহলে এই যে এখানে আবার বলে সে নম্র ছেলে, নম্র ভদ্র ছেলে, নম্র ভদ্র এরকম ছেলে বলে না, তার মানে কি ছেলেকে বিশেষায়িত করছে। ফলে ধৃষ্ট শব্দটির এখানে বিপরীত শব্দ হবে নম্র। আশা করি আমরা বুঝতে পেরেছি। এরপর আমরা পাচ্ছি যে পূর্ব, পূর্ব হচ্ছে পশ্চিম, প্রভু ভৃত্য। আচ্ছা, প্রভু আর ভৃত্য, তাহলে প্রভু বলতে কি বোঝাচ্ছে? যে আরো কিছু পাচ্ছি যে প্রভু, ভৃত্য। তারপর এখানে আমরা আরো পাচ্ছি যে দোষী, নির্দোষ। তারপরে এখানে প্রাচী, প্রতীচী, প্রাচী, প্রতীচী, প্রাচী, প্রতীচী। আর হচ্ছে প্রাচ্য, প্রতীচ্য, এটা একটু খেয়াল করতে হবে। প্রাচ্য, প্রতীচ্য, অর্থাৎ কিছুক্ষণ আগে আমরা যে বলছিলাম যে আপনি যে পদে বিপরীত শব্দটাকে পেয়েছেন, একটা শব্দকে পেয়েছেন, সেই পদে সেটি নাউন, তারপর হচ্ছে অ্যাডজেক্টিভ যেটাই থাকুক না কেন, সেই বিষয়ের আলোকে আপনাকে ট্রান্সফার করতে হবে বা পরিবর্তনটা করতে হবে। তাহলে প্রাচী, প্রাচী শব্দটি প্রতীচী যখন আমরা পাচ্ছি, এর সাথে এর পার্থক্য কি? প্রাচ্য, প্রাচ্য মানে কি? যে ধরা গেছে যে এশিয়া বা দক্ষিণ এশিয়ার এই যে অঞ্চলগুলো, এগুলো কিন্তু প্রাচ্য, তাই না? অর্থাৎ পূর্ব দিক। আর প্রতীচ্য, প্রতীচ্য কাদের বলা হয়? যারা হচ্ছে পশ্চিম, পশ্চিমে থাকে। আপনার পৃথিবীর যদি ভূগোল দেখেন তখন দেখবেন যে কি বলা হচ্ছে? প্রতীচ্য, যে ওয়েস্টার্ন, তাই না? পশ্চিমাদের, এই যে পশ্চিমাদের বলা হচ্ছে প্রতীচ্য, পশ্চিমা। তাহলে পশ্চিমা কারা? যে পশ্চিমা কারা দেখবেন প্রায়ই যখন সংবাদ বলা হয় তখন দেখা যাচ্ছে ইরান, সৌদি আরব বা এই মধ্যপ্রাচ্যের এসব দেশ যারা আছে, অর্থাৎ প্রাচ্য মানে কি? পূর্ব এখানে বোঝাচ্ছে, যে পূর্ব দিকে। আর প্রতীচ্য মানে পশ্চিম, পশ্চিমা। তাহলে পশ্চিমারা কিন্তু বোঝাচ্ছে এই প্রতীচ্য দিয়ে। তাহলে প্রাচী আর প্রতীচী, অর্থাৎ এই দিক সম্পর্কিত, আর প্রতীচী হচ্ছে পশ্চিমা সম্পর্কিত। এরকম ভাবে কিন্তু এই বিষয়টি রয়েছে। এরপর অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় লিখবো, সেটা হচ্ছে ভূত, ভূত আর ভবিষ্যৎ, ভবিষ্যৎ। খেয়াল করুন তো, ভূত বললে অনেকে এটার বিপরীত শব্দ বলে পেতনি, পেতনি। তাহলে এটা কিন্তু পরীক্ষায় আসে এবং এটা কিন্তু শুরুতেই দিয়ে রাখে, এবং অনেকে না বুঝে বলে ভূত পেতনি, আসলে এটা ভুল। মানে এখানে ভূত পেতনি যে ওই যে ভয় পায় ওই ভূত পেতনি না, এখানে হচ্ছে ভূত মানে বর্তমান, তাই তো? ভূত মানে এখানে হচ্ছে বর্তমান। তাহলে এটি বোঝাচ্ছে হচ্ছে বর্তমানকে, বর্তমান, এটা হচ্ছে ভবিষ্যৎ। তাহলে এটার ভূত ভবিষ্যৎ। তো এটা অনেক ক্ষেত্রেই শিক্ষার্থীরা ভুল করে। তো আমরা এভাবে মনে রাখতে পারি যে অসমাপিকা ক্রিয়া যে পড়েছিলাম, অসমাপিকা ক্রিয়া, তো এই অসমাপিকা ক্রিয়ার মধ্যে তিনটা ক্যাটাগরি রয়েছে। কিরকম ক্যাটাগরি রয়েছে? যে ভূত অসমাপিকা, ভূত অসমাপিকা, আর হচ্ছে ভাবী অসমাপিকা, ভাবী অসমাপিকা, আরেকটা হচ্ছে শর্ত অসমাপিকা। এটা মনে রাখলে কিন্তু এখানে
আমাকে হেল্প করতে পারে। অসমাপিকা। তাহলে ভূত অসমাপিকা, ভাবী অসমাপিকা আর শর্ত অসমাপিকা। তাহলে খেয়াল করুন যে ভূত বলতে বোঝাচ্ছে বর্তমান, ভাবী বলতে বোঝাচ্ছে এই যে ভবিষ্যৎ, অর্থাৎ ভাবী প্রধানমন্ত্রী বলে যে তিনি 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 এ দেশের ভাবী প্রধানমন্ত্রী। তাহলে ভাবী প্রধানমন্ত্রী, এখানে ভাবী মানে কিন্তু ভাইয়ের বউ না, ভাবী মানে হচ্ছে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী। তাহলে ভাবী এটা যদি হয় ভবিষ্যৎ, তাহলে ভূত হবে বর্তমান, তাহলে ভূত ভবিষ্যৎ, এভাবে চিন্তা করতে হবে, খেয়াল রাখতে হবে। তারপর আরো কিছু আছে, যেমন মুখ্য, গৌণ। মুখ্য মানে প্রধান, আর গৌণ মানে অপ্রধান। আমরা এটা লিখব যে মুখ্য মানে প্রধান, মুখ্য এটার অর্থ হচ্ছে প্রধান। তাহলে গৌণ এই শব্দটা প্রচুর আমরা চলতে ফিরতে এরকম ব্যবহার করে থাকি। তাহলে মুখ্য হচ্ছে প্রধান, আর হচ্ছে গৌণ হচ্ছে অপ্রধান। প্রধান আর অপ্রধান। এরপর আমরা আরো দেখব যে যাচিত, অযাচিত, মৌন। মৌন শব্দটার বিপরীত শব্দ হচ্ছে মুখর। তাহলে এখানে আমরা যদি মৌন মিছিল, একটা শব্দ আছে মৌন মিছিল। মৌন মিছিল মানে যে মিছিলে কোনো কথা হবে না। ধরা যাক আপনি অনেক সময় বিশ্ববিদ্যালয়ে দেখবেন যে এরকম যখন কোনো আন্দোলন হয়, অনেক সময় শিক্ষকরা কি করে, মুখে কালো কাপড় বেঁধে, একটা মুখে এরকম কাপড় বেঁধে, কালো কাপড় বেঁধে হেঁটে যায়, এবং এই মিছিলটাকে বলা হয় মৌন মিছিল। অর্থাৎ যে মিছিলে কোনো কথা হয় না, অর্থাৎ তারা নিশ্চুপ এবং নীরব থেকে এগিয়ে যায়, সেটি হচ্ছে মৌন মিছিল। মৌন সম্মতি এরকম থাকে না, নীরব সম্মতি। অর্থাৎ মৌন এখানে কি নীরবতাকে বোঝাচ্ছে। মৌন এখানে বোঝাচ্ছে যে নীরবতা। তাহলে নীরবতা। আর মুখরিত কিরকম? মুখরিত মানে ধরেন যে মানে কিচির মিচির করতেছে, অনেক সাউন্ড, অনেকেই কথা বলতেছে, ধরেন শিশুরা বা পাখিদের কাকলিতে মুখরিত হয়ে উঠেছে ক্যাম্পাস। তাহলে পাখিদের কলকাকলিতে মুখরিত ক্যাম্পাস, তার মানে কি চারিদিকে পাখির ডাক, কিচির মিচির। বা ধরেন শিশুরা খেলছে, শিশুদের কারণে দাদা বাড়ি আজ মুখরিত হয়ে আছে। নাতি নাতনিদের জন্য আজ মুখরিত হয়ে আছে দাদা বাড়ি। তার মানে কি, ধরুন যে কোনো একটা অকেশনে দাদা বাড়ি বা নানা বাড়িতে সব নাতিপুতিরা সবাই এক হয়েছে, এবং এক হওয়ার কারণে তারা মুখরিত হয়ে আছে মানে চারিদিকে। তাহলে এই যে মুখরিত মানে কলকাকলিত, যেখানে অনেক কিচিরমিচির হচ্ছে বা সাউন্ড হচ্ছে, সবাই মিলেমিশে থাকছে, সেটা হচ্ছে মুখরিত। অর্থাৎ এখানে নীরবতা না, এখানে সরবতা রয়েছে। সরব, এই শব্দ এখানে সরব বিষয়টা রয়েছে। আর এখানে কি নীরবতা, মৌন মানে এখানে নীরবতার বিষয়টাকে ইঙ্গিত করা হচ্ছে। তারপর হচ্ছে সরস। আমরা এখানে সরসে পরে যাব, আমরা এখানে লিখবো রিক্ত, তাই তো, রিক্ত পূর্ণ। রিক্ত মানে কি? শূন্য। রিক্ত পূর্ণ। তাহলে ধরুন যে এই যে একটা গ্লাস, এখানে কিছুই নাই, রিক্ত, আর এই গ্লাসটা ধরেন যে এরকম পূর্ণ। তাহলে রিক্ত মানে শূন্য, রিক্ত হচ্ছে শূন্য, আর পূর্ণ হচ্ছে বুঝাচ্ছে যে একবারে ভরাট। ঠিক আছে। এরপর আমরা আরো দেখব যে লঘু গরু। লঘু, এটাও খুব আসে, লঘু, তারপর গুরু। লঘু গুরু, লঘু মানে হালকা, অল্প, তাই না? কম, কম। আরো বলতে পারেন হালকা, তারপর বলতে পারেন অল্প, এটা হচ্ছে লঘু। আর গুরু হচ্ছে বেশি, বেশি, অধিক। তারপর গাঢ়, এটাও বলতে পারেন, মানে এটা বোঝানোর জন্য বললাম। তাহলে লঘু,
লঘু মানে কম, হালকা, অল্প, আর গুরু মানে বেশি, অধিক, আর হচ্ছে গাঢ়। তারপর লেজ, মাথা। দেখুন এটা অনেক ক্ষেত্রে ভুল হতে পারে শিক্ষার্থীদের। লেজ, লেজ, মাথা। তারপর আমরা আরেকটা দেখবো যে সওয়াল। সওয়াল বিদেশি শব্দ, আরবি অথবা ফার্সি হতে পারে, দুইটার মধ্যে একটা হতে পারে। সওয়াল মানে কি এখানে জবাব, জবাব। তাহলে জবাব, জবাব বা জবাব। সওয়াল মানে কি প্রশ্ন, সওয়াল মানে হচ্ছে প্রশ্ন। যে একজন ব্যক্তি বিশিষ্ট আলেমকে দান বিষয়ে একটি সওয়াল করলেন, সওয়াল করলেন মানে প্রশ্ন করলেন। তো আলেম সাহেব তিনি একটি কোরআন ও হাদিসের আলোকে তিনি একটি জবাব দিলেন। তার মানে কি তিনি একটি প্রশ্ন করেছেন, তিনি সেটা রেফারেন্স সহ জবাব দিয়েছেন। তাহলে সওয়াল হচ্ছে প্রশ্ন আর জবাব হচ্ছে কি উত্তর, তাই তো? এটি হচ্ছে উত্তর, উত্তর দাও। এরপর আমরা পাচ্ছি যে সজীব। সজীব মানে কি প্রাণবন্ত, সজীব, নির্জীব। অনেকে বলে যে তুমি এরকম নির্জীব হয়ে আছো কেন? হ্যাঁ, সজীব, প্রাণবন্ত, একেবারে ফ্রেশ। ধরুন যে বৃষ্টি হয়েছে, আপনি পাহাড়ে বেড়াতে গিয়েছেন, একবারে শীতকালে যেরকম একবারে পাতাগুলো ঝরে যায়, মরে যায়, পড়ে যায়, তো একটু রুক্ষ থাকে প্রকৃতি। কিন্তু বর্ষাকালে যদি আপনি পাহাড়ে যান, বেড়াতে দেখবেন যে গাছগুলো একবারে সজীব, প্রাণবন্ত হয়ে আছে, এবং সবুজের পরিমাণ, সবুজের যে দৃশ্যটা সেটা বেশি জীবন্ত এবং সবুজ মনে হয় অন্যান্য সময়ের তুলনায় বর্ষাকালে। কারণ তখনকার ওয়েদারের কারণে, বৃষ্টির কারণে একবারে পাতাগুলো সজীব থাকে, প্রাণবন্ত থাকে। আর নির্জীব মানে কি? নির্জীব মানে কি একেবারে মন মরা, একেবারে ধরুন যে মানে নেই। অনেক সময় আমরা বলি যে তুমি এরকম নির্জীব হয়ে আছো কেন? মানে উদ্যমতা, প্রাণোচ্ছলতা, তারপর দেখাচ্ছে যে তার যে সহজাত শিশুরা যেরকম সবসময় সজীব থাকে, মানে দেখা যাচ্ছে অ্যাক্টিভ থাকে, তো সেটা হচ্ছে সজীব। কিন্তু নির্জীব এর বিপরীত। তার মানে কি এখানে কি থাকবে? একবারে নীরস, মনমরা, সেটি হচ্ছে নির্জীব। আর সঞ্চয়, সঞ্চয় হচ্ছে সঞ্চয় কি জমা করা, সঞ্চয় জমা করা। সঞ্চয়ের বিপরীত শব্দ হচ্ছে অপচয়, সঞ্চয়ের বিপরীত শব্দ অপচয়। তারপর সরস, নীরস। তো সরস আমরা এই যে পল্লী সাহিত্য একটা লেখা আছে না, পল্লী সাহিত্য, তো সেখানে আছে যে কোনগুলো সরস প্রাণের জীবন্ত উৎস। একটা জ্ঞানমূলক প্রশ্ন আসে, কোনগুলো সরস প্রাণের জীবন্ত উৎস। তাহলে কোনগুলো সরস প্রাণের জীবন্ত উৎস? তাহলে সরস, আর এখানে কি হবে? সরসের বিপরীত শব্দ হবে নিরস, নিযুক রস, নিরস, নিরস। এই বিষয়টা ওই যে নির্জীবের মতোই, অর্থাৎ প্রাণহীন, মানে কোনো প্রাণোচ্ছলতা নাই। আর সরস মানে সজীব, সতেজ, ঠিক এরকম। আর সাকার, সাকার মানে কি আকার আছে, তাই তো? সাকার। আর নিরাকার, সাকার, এটা হবে আকার সহ। আর এটি হচ্ছে নিরাকার, তাই না? নিরাকার তার মানে যার কোনো আকার নাই, দৃশ্যমান নয়, দেখা যাচ্ছে না, আকারবিহীন, তো সেটি হচ্ছে নিরাকার। আর সাকার হচ্ছে আকার সহ, তার মানে যেটি দৃশ্যমান দেখা যাচ্ছে সেটি হচ্ছে সাকার, আর যেটি অদৃশ্য সেটি হচ্ছে নিরাকার। সুকৃত, দুষ্কৃত, এই শব্দটা বেশি পরিচিত। দুষ্কৃত, দুষ্কৃত থেকে দুষ্কৃতি, দুষ্কৃত। তাহলে দুষ্কৃত হলে অবশ্যই হবে সুকৃত। দেখুন দু, দু থেকে হয় সু, দুষ্কৃত, সুকৃত। তাহলে যদি বলতাম যে দুষ্কৃতি, অর্থাৎ দুষ্কৃতি মানে খারাপ কর্ম, বাজে কর্ম, কৃতি মানে কর্ম, তাহলে দুষ্কৃতি হতো বাজে কর্ম, আর সুকৃতি হতো ভালো কর্ম। অর্থাৎ এখানে সুকৃত মানে ভালো, দুষ্কৃত মানে মন্দ। তারপর হচ্ছে সুশীল, সুশীল আর দুশীল। সুশীল,
তাহলে সুশীল, সু মানে সুন্দর, সুশীল। তাহলে এখানে দুটো দিক রয়েছে, শীল মানে হচ্ছে আচরণ, সু মানে সুন্দর, তাহলে সুন্দর শীল যার, সুশীল যার, এটি হচ্ছে সমাস। তাহলে সুশীল যার অর্থাৎ সুন্দর আচরণ যার, তিনি হচ্ছেন সুশীল। তাহলে এটার বিপরীত শব্দ কি হবে? এটার বিপরীত শব্দ হবে যে দুঃশীল, অর্থাৎ যার আচরণ আর কি গ্রহণযোগ্য নয়, অগ্রহণযোগ্য আচরণ বা যার আচরণ ভালো নয়, সেটি হচ্ছে দুঃশীল। তারপর দেখাচ্ছে সুশ্রী, সুশ্রী হচ্ছে বিশ্রী, সুশ্রী, সুশ্রী মানে সুন্দর, শ্রী এই শ্রী মানে সৌন্দর্য, সৌন্দর্য, সৌন্দর্য অর্থাৎ যার যার এখানে সৌন্দর্য ভালো আর কি। তো সু মানে এখানে ভালো, সুশ্রী, সুশ্রীটা হবে কি যে বিশ্রী, সুশ্রী হবে বিশ্রী। তাহলে এটা গেল। তারপর স্বনামে, স মানে নিজ, খেয়াল করতে হবে এখানে স্বনামে, বেনামে, বেনামে, দেখুন এখানে এ আছে, এখানে এ আছে, স্বনামে। তাহলে এই স মানে নিজ, তিনি, ধরুন এখানে লিখলাম তিনি স্বনামে জমি কিনেছেন। আর এটা কি হবে? তিনি বেনামে জমি কিনেছেন। তাহলে স্বনামে, বেনামে মানে অন্য কারো নামে নিয়েছে, অর্থাৎ নিজের নাম গোপন করে নেওয়া। আর স মানে নিজ, এই স মানে নিজ। দেখুন এখানে একটি পার্থক্য আমি একটু বলে রাখি, এই দন্ত স বফলা যুক্ত স এটা হচ্ছে নিজ, আর এই দন্ত স শুধু মানে হচ্ছে স মানে সহ। যেমন তিনি, এই যে একটা বানান শুদ্ধিকরণ আসে, তিনি সস্ত্রীক বেড়াতে এসেছেন। তাহলে সস্ত্রীক বানান যখন হবে তখন এটা দিয়ে হবে, মানে কি স্ত্রী সহ বেড়াতে এসেছেন। তো সে স্ত্রী বেড়াতে এসেছেন, তিনি তার অন্যের স্ত্রী নিয়ে আসেন নাই, এর জন্য এই যে সস্ত্রী, সস্ত্রীক এটা হয় না, এটা হবে না, এটা হয় হচ্ছে সস্ত্রীক, অর্থাৎ স্ত্রী সহ বেড়াতে এসেছেন। তবে স্ত্রী সহ যখন বলি তখন নিজের স্ত্রী আসলে বোঝায়, অন্যের স্ত্রীকে বোঝায় না, সেটি ব্যতিক্রম বিষয়। তাহলে স যখন বফলা তখন নিজ, তাহলে এখানে পাচ্ছি তিনি স্বনামে জমি কিনেছেন। যখন বলছি স মানে নিজ, তাহলে বে নামে বোঝাচ্ছে হচ্ছে মানে নামহীন, পরিচয়হীন, পরিচয় গোপন করে তিনি এই কাজটি করেছেন বা জমি কিনেছেন। তাহলে এরকম স্ববাস, স মানে মানে কি নিজ, নিজ বাস, নিজ বাস মানে হচ্ছে নিজ দেশে বসবাস। আর দেখা যাচ্ছে যে এখানে বেনাম স্ববাস, আর প্রবাস মানে হচ্ছে অর্থাৎ পরদেশে বা বিদেশে অবস্থান করা। আরেকটি বিষয় হচ্ছে হরণ আর পূরণ। হরণ, তাহলে হরণ কি? ধরুন যে অপহরণ, অপহরণ শব্দটা আছে না, তাহলে অধিকার হরণ, অর্থাৎ একজনের যা আছে সেটা আপনি নিয়ে গেলেন। তার মানে ধরেন যে এই যে এখানে আপনার কি ছিল, পানি ছিল, হ্যাঁ, ধরেন কিছু এখানে সোনা দানা ছিল, টাকা পয়সা সোনা অলংকার ছিল, এগুলা কি নিয়ে নিলেন, তাহলে এটা নিয়ে এখান থেকে আপনি খালি করে ফেললেন, এটা হচ্ছে হরণ। আবার এখানে আপনার খালি ছিল কিন্তু এই খালি জিনিসটাকে আপনি পূরণ করলেন, তো এটা হচ্ছে পূরণ, পূরণ বা পূর্ণ। ফলে হরণ এর বিপরীত শব্দ হচ্ছে পূরণ। তাহলে হরণ মানে কোনো কিছু নিয়ে নেওয়া, আর পূরণ মানে কোনো কিছু দেওয়া বা পূর্ণ করা। তারপর আমরা পাচ্ছি যে হরদম আর হঠাৎ।
হরদম হঠাৎ, হরদম, হরদম মানে প্রায় সব সময়, প্রায় সব সময়। যেমন তিনি হরদম মিথ্যা বলেন, মিথ্যা কথা বলেন। এটার অর্থ হচ্ছে তিনি প্রায় মিথ্যা কথা বলেন, তাহলে হরদম মিথ্যা কথা বলেন। আর যখন এটার বিপরীত পাচ্ছি যে হরদম হঠাৎ, তাহলে তিনি হঠাৎ মিথ্যা কথা বলেন। তো হঠাৎ মানে এটা হচ্ছে সব সময় না, মাঝে মধ্যে। তাহলে এখানে হচ্ছে মাঝে, মাঝে মধ্যে, মাঝে মধ্যে। প্রায় সব সময়। তারপর আছে হার, হার থেকে জিত, হার জিত। একটি বিষয় হাল সাবেক। হাল এই কথাটা বর্তমান সময়ে শিক্ষার্থীরা নাও শুনতে পারে, কিন্তু এটি অনেক গুরুত্বপূর্ণ একটি শব্দ, হাল সাবেক। তো অনেক ক্ষেত্রে বলে যে হাল মানে হচ্ছে বর্তমান, ঠিক আছে, বর্তমান। দেখুন হাল খাতা, হাল খাতা, এই শব্দটা খেয়াল রাখবেন। হাল খাতা, তার হাল খাতায় কি করা হয়? আপডেট করা হয়, আপডেট করা হয়। আর যা কিছু আপডেট করা হয় তাই তো নতুন। তাহলে হাল মানে বর্তমান, বর্তমান মানে নতুন। আর এখানে সাবেক, তো দেখাচ্ছে যে তিনি হাল আমলে, হাল আমলে তোমার ব্যবসা কেমন যাচ্ছে? তুমি বলছে হাল আমলে মানে বর্তমানে আমার ব্যবসা ভালো যাচ্ছে। এটার বিপরীত কি? সাবেক, আগে ছিল। ধরুন আপনি একটা ক্লাস ক্যাপ্টেন, একজন ক্লাস ক্যাপ্টেন, তো তখন বলছেন সাবেক অধিনায়ক, সাবেক অধিনায়ক। যখন সাবেক অধিনায়ক বলা হচ্ছে তখন মানে কি? সে এখন নেই, বর্তমানে, বর্তমানে নেই, বর্তমানে নেই, আগে ছিল। তাহলে যে আগে ছিল কিন্তু বর্তমানে নেই, তার ক্ষেত্রে বলা হচ্ছে সাবেক। তার মানে হাল মানে বর্তমান। আর এখানে আমরা দেখব যে হ্রাস আর বৃদ্ধি, তাই তো? তাহলে হ্রাস বৃদ্ধি দিয়ে কি বোঝানো হচ্ছে? যে হ্রাস বলতে কমতি, তাই না? ধরুন যে জল, এখানে প্রচুর বন্যার কারণে এরকম জল এসেছে, তো এটা হচ্ছে স্কেল। হ্যাঁ, পানির স্কেল মাপার, যে জল বিপদ সীমার উপর দিয়ে যাচ্ছে কিনা। ধরেন এটা হচ্ছে বিপদ সীমা, এটা হচ্ছে বিপদ সীমা। তার মানে বিপদ সীমা 5 সেন্টিমিটার উপর দিয়ে এই জল যাচ্ছে। বন্যার সময় এরকম বলে যে সুরমা নদীর পানি বিপদ সীমার 5 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তাহলে এটি কি বলা হচ্ছে? যে বৃদ্ধি, তাই না? এটি বৃদ্ধি। তো যখন এটা কমে আসবে, এটার নিচের দিকে চলে আসবে, তখন সেটি হচ্ছে হ্রাস, তাই না? খবর এরকম বলে যে সুরমা নদীর জল, জলসীমা, জল যে বিপদ সীমার উপর দিয়ে যাচ্ছিল তা বর্তমানে হ্রাস পেয়ে স্বাভাবিক পর্যায়ে রয়েছে। হ্রাস পেয়ে মানে কমতি হয়ে বা কমে এই পর্যায়ে এসেছে। তো স্থাবর, অস্থাবর, তারপর সৃষ্টি, ধ্বংস, সুশ্রী, বিশ্রী, এগুলো আমরা বলেছি। সার্থক, ব্যর্থ, তারপর বিশেষ, সামান্য, বিচ্ছেদ, সন্ধি, এটি একটি ইম্পর্টেন্ট বিষয়, বিচ্ছেদ আর সন্ধি। দেখুন বাউন্ডুলে, আচ্ছা বিচ্ছেদ লিখি, বিচ্ছেদ, বিচ্ছেদ আর সন্ধি এটি লিখে দেই। বিচ্ছেদ কি? বিচ্ছেদ মানে হচ্ছে আলাদা করে ফেলা। ধরুন যে এখানে আলাদা হয়ে গেল, তাহলে এখানে আপনি দিয়ে আলাদা করে ফেললেন, এটা হচ্ছে বিচ্ছেদ। আর সন্ধি কি? কারণ বিচ্ছেদটা হচ্ছে এরকম, এই দিক থেকে দেখাই, তো এটা হচ্ছে বিচ্ছেদ, বিচ্ছেদ হয়ে গেল। আর সন্ধি কি? ধরুন যে এই দুইটা ছিল, হ্যাঁ, এটা এই দুইটা ছিল, একে আপনি এক করে ফেললেন, সন্ধি হচ্ছে মিলন, সন্ধি হচ্ছে মিলন। কিরকম? ধরেন যে নরাধম,
নরাধম এই শব্দ, এটাকে আপনি বিচ্ছেদ করলেন, নর যোগ অধম, অর্থাৎ একটা শব্দ ছিল, একে আপনি কি করলেন, দুইটা শব্দে রূপান্তরিত করলেন, তার মানে বিচ্ছেদ করলেন, সন্ধি বিচ্ছেদ, অর্থাৎ এখানে মিলিত রূপে তারা ছিল, তাদেরকে আলাদা করে ফেললেন। আর এখানে ধরুন যে এখানে কি রয়েছে, যে ধরুন যে এখানে যদি আমরা লিখি যে বিদ্যা, বিদ্যা যোগ আলয়, তাহলে এখানে এটা সন্ধি কিভাবে হলো, যে এখানে আছে স্বরে আ আর এখানে আছে স্বরে আ, দুটি পাশাপাশি ধ্বনি যদি স্বরে পাশাপাশি থাকে তখন সেটি সন্ধি হয়। তাহলে এখানে হয়ে যাচ্ছে বিদ্যা, বিদ্যালয়, তার মানে কি এখানে এই দুইটাকে আপনি কানেক্ট করে ফেললেন, জড়ো করে ফেললেন, তার মানে মিলিত করে ফেললেন। আর তাহলে সন্ধি শব্দের বিপরীত শব্দ কি হবে, যে বিচ্ছেদ, আসলে কিন্তু এটা আসবে না, যে বিচ্ছেদ শব্দের বিপরীত শব্দ কি আসতে পারে, তাহলে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে সন্ধি বিচ্ছেদ, তার মানে সন্ধি বিচ্ছেদ শব্দটা যখন আমরা বলি তখন তারা পাশাপাশি এবং বিপরীত ধর্মী একটা শব্দ কিন্তু পাশাপাশি থাকে। ফলে এখানে খুব গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমরা যতটুকু পেরেছি আলোচনা করেছি, এবং আমরা যদি বুঝে পড়ি, যেগুলো আমরা বুঝতে পারবো না সেগুলো আমরা অভিধানের হেল্প নেব। আর বর্তমান তো মোবাইলের যুগ, তো মোবাইলে যদি আমরা গুগলে একটা সার্চ দিই শব্দের অর্থ, সেটি আমার কিন্তু আরো কিছু অর্থ সহ আমার সামনে হাজির করে, তখন আমার মূল শব্দটা বুঝতে সুবিধা হয়। এভাবে আমরা বুঝে তারপর যদি এখানে বারবার পড়ি, এগুলো আশা করি মাথায় গেঁথে যাবে, এবং এখান থেকে যদি প্রশ্ন আসে 1 নম্বর আমাদের নিশ্চিত করতে হবে। ব্যাকরণের 30-30 পেতে হলে কোনো পরিচ্ছেদ বাদ দেওয়া যাবে না, সিলেবাসে যেগুলো পরিচ্ছেদ থাকবে সবগুলোই পড়তে হবে। এবং আমি আশা করলাম যে কঠিন চ্যাপ্টার আমি পারি, কোনো ভুল হবে না, কিন্তু দেখা যাচ্ছে যে সহজ, একদম সহজ থেকে একটা প্রশ্ন ভুল হয়ে গেল, তার মানে কি আমি তো মার্কস পেলাম না। তাহলে মার্কস পেতে হলে ইকুয়াল ইম্পর্টেন্স, অর্থাৎ সমান গুরুত্বের দিকে যেতে হবে, এবং এর জন্য সিলেবাসের প্রতিটি টপিককে বুঝে পড়তে হবে। যেখানে মুখস্থ করা সেখানে আমি মুখস্থ করব, কিন্তু যেখানে আমার সমস্যা হবে সেখানে আমি বুঝে পড়ার চেষ্টা করব। আশা করি বুঝতে পেরেছি, এবং যতগুলো আলোচনা করলাম আশা করি এখান থেকেই কমন পড়বে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।